ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় কালু নামের এক চোর তার দুই বউকে নিয়ে বাস করত। কালু চোর ওই মহল্লায় রাতের বেলাতে মানুষের মূল্যবান জিনিসপত্রগুলো চুরি করে আনতো। কিন্তু কালুর দুই বউয়ের দুই রকমের স্বভাব ছিল। একজন চুরি পছন্দ করত, আরেকজন একেবারেই করতো না। কি গো, কোথায় গেলে আমার দুই বউ? তাড়াতাড়ি এদিকে এসো, আমার শরীরটাতে তেল মালিশ করে দাও। এখনই যে আমাকে আমার ব্যবসার কাজে বের হইতে হইব। এমনভাবে বলছে সে যেন এই মহল্লার বড় ব্যবসায়ী, করেন তো চুরির কাম, কিন্তু ভাবখানা দেখলে মনে হয় তিনি একজন বড় বিজনেসম্যান। চুপ করো তো বড় বউ, সব সময় তুমি খোটা দিয়ে কথা বলো। চুরি করা কি খারাপ কাজ? আমি চোর হলেও আমার একটা ধর্ম আছে। আমি তো সেই সমস্ত মানুষদের বাড়িতে গিয়া চুরি করি যারা গরিবের রক্ত চুষে নিজের বাড়িতে টাকা পয়সা স্বর্ণ অলংকারের পাহাড় জমায়। চুরি তো চুরি, গরিব লোকের বাড়িতে করেন না বড় লোকের বাড়িতে করেন, রোজ রোজ আপনাকে আর তেল মালিশ করে দিতে আমার আর একদমই ভাল লাগে না। ছেড়ে দিতে পারেন না ওসব চুরির কাজ? বুবু, তুমি এসব কি বলছোটা কি? চুরি কাজ ছেড়ে দিলে আমাদের কি হবে শুনি? আমাদের স্বামী চুরি করে বলেই তো আমরা এত স্বাচ্ছন্দ্যে চলতে পারছি, নতুন নতুন স্বর্ণালংকার পরতে পারছি। তার এই চুরির টাকা পয়সা লোভেই তো আমি তাকে বিয়ে করেছি। এখন সে যদি চুরি কাজ ছেড়ে দেয় তাহলে তো আমি গরিব হয়ে যাব বলো। আর আমি কখনোই গরিব স্বামীর সংসার করব না। হ্যাঁ ছোট, তুই তো এসেছিস লোভে পড়ে, তোর লাই পেয়ে পেয়ে সে আরও দিন দিন বেশি চুরি করছে। কবে যে ধরা পড়ে পুলিশ তাকে জেল হাজতে নিয়ে যায়, আমি তো সেই দিনে চিন্তাই করি। আরে বুবু, তুমি এত চিন্তা করছো কেন? ধরা যদি পড়েও চুরি করে কি আর টাকা পয়সা কম জমিয়েছে? হ্যাঁ, টাকা পয়সা খরচ করে আবারও তাকে জেল হাজত থেকে ছাড়িয়ে আনবো। তবু এই পেশা কোনোভাবেই ছাড়া যাবে না। এই গ্রামের তো আর কেউ জানে না যে আমাদের স্বামী চুরি করে। এত কথা কইও না তো, দাও তাড়াতাড়ি তেল মালিশ কইরা দাও। রাত 12টা পার হইছে, এখন সবাই নাক ডাইকা ঘুমাইতাছে। এই সময় চুরি করতে গেলে কেউ আমাকে ধরতে পারবো না। এরপর কালুর দুই বউ কানিজ আর মরিয়ম ভালো করে তাকে তেল মালিশ করে দিল। বউদের কাছ থেকে তেল মালিশ করে নিয়ে কালু চোরা সেদিনের মতো চুরি করতে চলে গেল। আজ যাবো ওই ব্যাটা রমজান ব্যাপারীর বাড়িতে চুরি করতে। ব্যাটা সুদের ব্যবসা করে অনেক টাকা জমাইছে। ওই ব্যাটার ওই সব সুদের টাকা চুরি করলে আল্লাহ আমাকে কোনো পাপ দেব না। ব্যাটা সব সময় গরিবের রক্ত চষে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। এরপর কালু চোরা সেদিন গেল রমজান ব্যাপারীর বাড়িতে চুরি করতে। রমজান ব্যাপারীর বাড়িতে গিয়ে কালু চোরা তার হাত দিয়ে গ্রিলের রড বাঁকিয়ে রমজান ব্যাপারীর ঘরের ভেতরে প্রবেশ করলো। ব্যাটা কি আরামে ঘুম দিতেছে। কাল সকালে তোর এই আরামের ঘুম হারাম হইয়া যাইব। আরে শব্দ করে আবার হাসছি কেন? হাসা তো যাইব না, যে কোনো সময় ওই সুদখোর ব্যাটা আবার জেগে যাইতে পারে। তাড়াতাড়ি চুরি কইরা কাইট্টা পড়ি। এরপর কালু চোরা আলমারি এবং সুকেসের ড্রয়ার খুলে মূল্যবান সব জিনিসপত্র এবং টাকা পয়সা সবকিছুই বস্তার ভেতরে ঢুকিয়ে নিল। থাক ব্যাটা সুদখোর, আরামে ঘুমা ঘুমা। অবশ্য তোর টাকা পয়সা চুরি হইলেও বাকি কদিন পর আবার সেই সব সুদ খাইয়া দ্বিগুণ টাকা এক কইরা ফেলবি। তবে আর বক বক কইরা লাভ নাই, তাছাড়া কেটে বড়াই ভালো। ব্যাটা আবার টাকা পয়সা সুদ খেয়ে জমালে আবার এসে আমি চুরি কইরা নিমু। এই কথা বলে কালু চোরা বস্তা নিয়ে সেখান থেকে চলে গেল। ছোট বউ, বড় বউ, কি ব্যাপার? ঘুমায়া পড়ছো নাকি? আমি তো এসে পড়ছি, তাড়াতাড়ি দরজাটা খোলো। এসেছেন আপনি? আজকে কি কি চুরি করে আনলেন? দেখি দেখি তো বস্তাটা। আরে খুলুন তাড়াতাড়ি। আর বলো না ছোট বউ, আজকে গিয়েছিলাম রমজান ব্যাপারীর বাড়িতে চুরি করতে। আজ অনেক টাকা পয়সা আর স্বর্ণ অলংকার পাইছি। স্বর্ণ অলংকার? দেখি তো দেখি তো কেমন। এরপর কালো চোরা বস্তা উপর করে চুরির সব মালগুলো ঢেলে দিল, আর বস্তার ভেতর থেকে বেরিয়ে এলো নগদ টাকা আর অনেক স্বর্ণ অলংকার। চুরি করা ওসব মালের ভেতর থেকে একটা সোনার হার কানিজের খুব পছন্দ হলো। শুনুন, আপনি কিন্তু এই হারটা বিক্রি করতে পারবেন না। এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আজ থেকে আমিই পরবো। কি বলছো কি বউ?
তোমার কি মাথা খারাপ হইয়া গেছে? মহল্লার কেউ যদি দেখে ফেলে তাইলে তো আমি ধরা পড়া যামু। আপনি একদম চিন্তা করবেন না, সব সময় আমি এই হারটা কাপড় দিয়ে ঢেকে রাখবো, কেউ বুঝতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন দিতে যাইতাছো না, এই যে বড় বউ, তুমি সব কইরা আছো কিসের জন্য? এখানে তো আরো অনেক স্বর্ণ অলংকার আছে, তা তোমার কি কোনোটা পছন্দ হইছে? নিলে তুমিও নিতে পারো। ওসব চুরির জিনিসপত্র আমার লাগবে না। আপনি ওসব চুরি ডাকাতি ছেড়ে দিলেই আমি অনেক খুশি হব। তোমার ওই সবসময় একই কথা, চুরি করা ছাইড়া দাও, চুরি করা ছাইড়া দাও। চুরি করা ছাইড়া দিলে আমি কি করবো বলো? আমি কি অন্য কোনো কাজ করতে পারি? শিখছি তো ওই একটাই কাজ, এই কাজটা জানি বলেই আমার সংসারটা কিন্তু ভালোভাবে চলতেছে। তা না হলে দুই বউকে পোষা তো দূরের কথা, কবে তোমাদের বাবার বাড়িতে চলে যেতে হইতো। আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, আমি আর কিচ্ছু বলবো না, আমি গিয়ে ঘুমালাম। এসব কথা বলে মরিয়ম সেখান থেকে চলে গেল। আরে ধুর, কি একটা বউ যে বিয়া কইরা আনছি, সব সময় চুরি ছাইড়া দাও, চুরি ছাইড়া দাও বলে। আরে ছাড়ুন তো আপনি বুবুর কথা, আমি আপনাকে বলছি আপনি একদম চুরি করা ছেড়ে দিবেন না। আপনি তো চুরি করছেন, কোনো খারাপ কাজ তো আর করছেন না। আর আপনি সেই সমস্ত মানুষের বাড়িতেই চুরি করেন যারা কিনা হারাম টাকা রোজগার করে। আপনি তো সমাজের খুব বড় একটা উপকার করছেন। ওদের টাকা পয়সা চুরি হলে ওরা আর হারাম ভাবে রোজগার করবে না। চলুন, আপনি খুব পরিশ্রম করে এসেছেন, আপনাকে গিয়ে আমি খাবার দেই। আজ আমি গরুর মাংস ভুনা করেছি, আপনি বরং মজা করে খাবেন। চলুন। এরপর কালোচোরা হাত মুখ ধুয়ে এসে তার ছোট বউ কানিচের সঙ্গে খাবার খেতে বসলো। খাবার খাওয়া শেষ করে ছোট বউয়ের সঙ্গে ঘুমোতে চলে গেল। পরের দিন সকালবেলা রমজান ব্যাপারী ঘুম থেকে উঠে দেখে জানালার গ্রিল বাঁকিয়ে তার বাড়িতে চুরি হয়েছে। এই ঘটনার পর পুরো মহল্লায় হইচই পড়ে গেল। রমজান ব্যাপারী থানা থেকে পুলিশকে ফোন দিয়ে ডেকে এনেছে এবং কিভাবে তার বাড়িতে চুরি হয়েছে এসব কিছু পুলিশকে জানাচ্ছে। সব কিছু দেখে পুলিশ বলল, চিন্তা করবেন না ব্যাপারী সাহেব, যত দ্রুত সম্ভব আপনার বাড়িতে কে চুরি করেছে সে চোরকে আমরা ধরে ফেলবো আর আপনার চুরি যাওয়া সব জিনিসপত্র ফিরিয়ে আনবো। ওই বেটা বদমাস চোর তো এই মতিন দারোগাকে চেনে না, আমার এলাকায় চুরি করতে এসেছে, কত বড় সাহস। এদিকে রমজান ব্যাপারীর বাড়িতে যে চুরি হয়েছে এই খবর পুরো মহল্লায় ছড়িয়ে পড়ল। কালু চোরের বড় বউ মরিয়ম সেটা জানতে পেরে তার স্বামী কালুকে এসে বলল, ওগো, আপনি এখনো ঘুমাচ্ছেন? জলদি উঠে পড়ুন, সর্বনাশ হয়ে গেছে তো। আরে কি হইছে বউ, তুমি এভাবে রাখতেছো কেন? কি হয়নি সেটা বলেন, গ্রামে যে পুলিশ এসেছে। আরে ধুর বউ, পুলিশ আইছে তো আমি কি করুম? পুলিশের যেটা কাজ সেটা কইরা চইলা যাইব। পুলিশের যেটা কাজ সেটা করে চলে যাবে? আপনি যে কালকে রমজান ব্যাপারী বাড়ি থেকে চুরি করে এনেছেন, পুলিশকে রমজান ব্যাপারী ডেকে এনেছে। শুনলাম পুলিশ নাকি এ মহল্লার সবার বাড়িতে সার্চ করবে। আপনি যে চুরি মালপত্র এনেছেন সেগুলো এসে পুলিশ যদি আমাদের বাড়িতে দেখতে পায় তাহলে তো আমাদের সবার কোমরে দড়ি বেঁধে পুলিশ টানতে টানতে থানায় নিয়ে যাবে। কি কও বউ, সামান্য এই চুরির জন্য ওই সুদখোর রমজান ব্যাপারী মহল্লাতে পুলিশ আনছে? এখন তো দেখি বড় সমস্যা হইয়া গেল। এখন কি করা উচিত বউ? কালু এবং তার বড় বউ মরিয়ম যখন এসব বিষয় নিয়ে কথা বলছিল ঠিক তখনই সেখানে কানিজ চলে এলো। শুনুন, একদম চিন্তা করবেন না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আপনি কাল রাতে বা এর আগে যত জিনিসপত্র চুরি করে এনেছেন সব জিনিসপত্র একটা বস্তার ভেতরে ঢুকিয়ে ফেলুন। আরে তা না হয় করলাম ছোট বউ, তবে এইসব চুরির জিনিসপত্র কোথায় রাখবো কও? পুলিশ তো পুরো মহল্লা তন্ন তন্ন কইরা খুঁজবো। সেটা নিয়ে আপনি ভাববেন না। আপনি কি ভুলে গেছেন নাকি আমাদের মহল্লায় একজন স্বনামধন্য মানুষ আছেন, আর তিনি হচ্ছেন আব্দুর রহমান ভাই। পুলিশ পুরো মহল্লার সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজলেও আব্দুর রহমান ভাইয়ের বাড়িতে পুলিশ কখনোই ঢুকবে না, কারণ আমাদের এই রসুলপুর মহল্লার দারোগা বাবু খুব ভালো করেই জানেন আব্দুর রহমান ভাই শুধু এই মহল্লার কেন, আশেপাশে 10 মহল্লার মধ্যে একজন খাঁটি আর ইমানদার মানুষ। হ, সেটা তো বুঝলাম বউ, তার সাথে আমাদের এই চুরির মালের সম্পর্ক কি? আরে আমার বোকা স্বামী, আপনি বুঝলেন না তো? আমরা আমাদের এই চুরির জিনিসপত্রগুলো ওই আব্দুর রহমান ভাইয়ের বাড়িতে মিথ্যা কথা বলে রেখে আসবো, আর তাকে বলবো আমরা 7 দিনের জন্য কোথাও একটা বেড়াতে যাচ্ছি। আপনি যেহেতু এই মহল্লার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, তাই আমাদের ঘরের জিনিসপত্রগুলো আমানত হিসেবে আপনার কাছে রেখে যেতে চাই। মহল্লায় যা চোরের উৎপাত বেড়েছে, যদি জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যায় তার জন্যই আর কি। বাহ ছোট বউ বাহ, খুব ভালো সিদ্ধান্ত নিয়ে আসো। তোমার এসব বুদ্ধি দেখাই তো আমি তোমার বিয়া করছি। চলো চলো, তাড়াতাড়ি তোমার বুদ্ধি মতো কাজে লাগা পড়ি। ঘরের জিনিসপত্রগুলো সব বস্তার ভিতরে ঢুকাইয়া ফেলি।
আমি বলি কি, এসব করার দরকার নেই। আব্দুর রহমান ভাই খুবই ভালো মানুষ। আমাদের এই চুরির মালের কারণে তার যদি কোনো বিপদ হয়, দয়া করে আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করলে আপনার শাস্তি খুবই কমে যাবে। তারপর আমরা সৎপথে আয় রোজগার করে খাবো। আরে চুপ করো তো বউ, সব সময় শুধু কুলক্ষণে কথা কও। আমি তো তোমারে কইছি সৎপথের কাজ আমার দ্বারা হইব না। এই চুরির জন্যই আমি ঠিক আছি। ছোট বউ যেমনটা কইছে তুমি ঠিক তেমনই করো, যাও। এরপর কালুচোরা আর তার দুই বউ মিলে চুরি করা সমস্ত জিনিসপত্রগুলো বস্তার ভেতরে ঢুকিয়ে ফেললো। তারপর কালুচোরা চলে গেল আব্দুর রহমানের বাড়িতে সে চুরির জিনিসপত্রগুলো রেখে দিতে। আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন? কে 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 ডাকছে আমাকে? আরে কালু, কি ব্যাপার? কি মনে করে এসেছো আমার বাড়িতে? আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান ভাই, আমার দুই বউ একসাথে ওদের বাপের বাড়িতে যাইব, তো ওরা যে ধরছে আমি যেন তাদেরকে নিয়ে যাই। তাই চাইতেছিলাম যে 7 দিনের জন্য আমার এই ঘরের জিনিসপত্রগুলো আমি আপনার বাড়িতে রাইখা যেতে চাই। কারণ আজকেই শুনলাম রমজান ব্যাপারীর বাড়িতে নাকি চুরি হয়েছে। কেউ যদি আমার ঘরের জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যায়, বুঝেনি তো আমি গরিব মানুষ, একেবারে পথের ভিখারি হইয়া যাবো। ও, এ ব্যাপার। আচ্ছা ঠিক আছে কালু, কোনো চিন্তা নেই। তুমি তোমার জিনিসপত্রগুলো আমার বাড়িতে রেখে যেতে পারো, আর 7 দিন পরে এসে নিরাপদে নিয়ে যেও। ধন্যবাদ আব্দুর রহমান ভাই, আপনি আমারে বাঁচালেন। এই ধরেন, এই বস্তাটা রাইখা দেন, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথা বলে কালুচোরা সেখান থেকে চলে গেল। তখনই সেখানে ফাতেমা এবং ওমর আসলো। আব্বুজান, এই বস্তাটা কে রেখে গেল? এই বস্তাটা তোমার কালু চাচা রেখে গেছে বাবা। কালু নাকি ওর শ্বশুর বাড়িতে 7 দিনের জন্য বেড়াতে যাবে। মহল্লায় যেহেতু চোরের উৎপাত বেড়েছে, তাই ওর বাড়ির সব জিনিসপত্র এই বস্তায় রেখে গেল। এরপর আব্দুর রহমান সেই বস্তাটা ঘরের ভেতরে নিয়ে গিয়ে সাবধানে রেখে দিল। এইদিকে পুলিশ পুরো মহল্লা খুঁজেও রমজান ব্যাপারের সেই চুরির জিনিসপত্রগুলো আর খুঁজে পেল না। বাইরের কোনো চোর হয়তো চুরি করেছে। রমজান ব্যাপারীকে এসব কথা বলে পুলিশ সেখান থেকে চলে গেল। এইদিকে কালু 7 দিন আর চুরি করতে না পেরে তার সংসারের অবস্থা বেহাল দশা হলো। সে তার ছোট বউকে ডেকে বলল, বউ, 7 দিন তো হইয়া গেল, পুলিশ তো চোরের মাল খুঁজে পায় নাই। পুলিশ রমজান ব্যাপারীকে বলছে বাইরে চোর চুরি করছে, এজন্য চুরির মাল পাওয়া যায় নাই। কাল থেকে তাইলে কাজ আবার শুরু করতে হইব। আমি এক কাজ করি, আব্দুর রহমান ভাইয়ের বাড়ি থেকে ওইসব চুরির মাল নিয়ে আসি। কি যে বলেন না আপনি! আপনি এখন চুরি করতে যাবেন? আপনার এখন চুরি করতে যাওয়ার কোনো দরকার নেই। আপনি বরং ঘুমান। রাতের বেলা আপনাকে আবার চুরি করতে হবে। ওই বস্তাটা আমি গিয়ে নিয়ে আসছি। তুমি যেতে চাও বউ? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। এরপর কালুর ছোট বউ কানিজ আব্দুর রহমানের বাড়িতে গেল সেই চুরির জিনিসপত্রগুলো নিয়ে আসতে। আর যেতে যেতে বলতে লাগলো, এই চুরির জিনিসপত্রগুলো নিয়ে আমি বাপু আর বাড়িতে ফিরছি না। ওই সতীনের সংসার আমার বাপু আর ভালো লাগে না। চুরি করা মূল্যবান জিনিসপত্রগুলো নিয়ে আজকেই আমি কেটে পড়বো। তারপর ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নেব। ওই কালু চোরের সংসার করে কি হবে শুনি? বেটা কখন যে ধরা পড়ে জেলে চলে যায় তা কে জানে। এই কথা বলে কানিজ চলে গেল আব্দুর রহমানের বাড়িতে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কানিস, তুমি? আমার স্বামী আপনার বাড়িতে একটি বস্তা রেখে গিয়েছিল না? আসলে সে আমাকে পাঠালো এই বস্তাটা নিয়ে যেতে। দয়া করে আপনি সেই বস্তাটা আমাকে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও কানিস, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এরপর আব্দুর রহমান সেই বস্তাটা এনে কানিজের হাতে দিল। আর বস্তা নিয়ে কানিজ সেখান থেকে চলে গেল। এদিকে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু কানিজ এখনো বস্তা নিয়ে বাড়িতে না ফেরায় কালুচোর তার বউকে ডেকে বলল, মরিয়ম, কানিস তো সেই সকালে গেছে চুরির মাল আনার জন্য, এখনো ফিরে নাই। সেটাই তো, আমিও তো কিছুই বুঝতে পারছি না। চলেন তো আমরা আব্দুর রহমান ভাইয়ের বাড়িতে গিয়ে দেখি। এরপর কালুচোর তার বউকে সাথে নিয়ে আব্দুর রহমানের বাড়ির দিকে রওনা দিল। কালু, তোমার বস্তা তো সেই সকালবেলা তোমার বউ কানিজ এসে নিয়ে গিয়েছে। কি কইতাছেন ভাই? কানিস তো বস্তা নিতে বাড়ি থেকে ঠিকই আইছিল আপনার বাড়িতে, কিন্তু বাড়ি তো এখনো ফিরে নাই। কি বলো কালু? আমি তো নিজ হাতে বস্তাটা কানিজকে দিয়েছি। হ্যাঁ, আমি কিছু জানি না ভাই, ওই বস্তাটা আমারে ফেরত দেন। আপনি এই মহল্লার ভালো মানুষ, তাই আপনার কাছে বস্তাটা আমানত হিসাবে রাইখা গেছি। আর আপনি কিনা আমার সেই বস্তাটা না দিয়া বলতেছেন আমার ছোট বউকে দিয়া দিছেন। মুখ সামলে কথা বলো কালু। তুমি আমাকে এমন কথা বলার সাহস পেলে কোথা থেকে? আমি কি জানি না ভেবেছো তুমি ওই বস্তার ভেতরে কি রেখেছো? তুমি ওই রমজান ব্যাপারীর বাড়িতে চুরি করেছো, আর যেই না রমজান ব্যাপারী মহল্লায় পুলিশ এনেছে
তার ভয়ে তুমি বস্তাটা আমার বাড়িতে রেখে গেছো? তুমি তো এই 7 দিন কোথাও যাওনি, তুমি তোমার বাড়িতেই ছিলে। আমি সব খবর নিয়েছি। ইয়ে মানে ভাই হয়েছে কি? আর ইয়ে মানে করতে হবে না কালু। যে বস্তা নিয়ে পালিয়েছে ওই মেয়ে কখনোই ভালো ছিল না। ও তোমার সংসারে এসেছিল তোমার জিনিসপত্র চুরি করতে। এই মরিয়মই তোমার সত্যিকারের বউ। ও সবসময় তোমার ভালো চেয়েছে। মরিয়ম এসে আমাকে অনেকবার বলেছে আমি যেন তোমাকে বুঝিয়ে বলি তোমার এই চুরিচামারি ছেড়ে দিতে। সেই সুযোগ আমি পাচ্ছিলাম না, আজ পেয়েছি। তুমি যদি একবারও আর এই চুরির মালের সন্ধান করো তাহলে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। আর যদি ওই চুরির কথা আমাকে গোপন রাখতে বলো তাহলে তোমাকে কথা দিতে হবে তুমি আজকের পর থেকে আর কখনো চুরিচামারি করবে না, ঠিক আছে? ওগো, আব্দুর রহমান ভাই ঠিকই বলেছে। আমিও চাই আপনি ভালো হয়ে যান। সৎ পথে যে 2-4 টাকা আয় করবেন আমি তা নিয়েই সুখী থাকবো। আমার দরকার নেই ওইসব চুরির ধন। আমিও চুরি কইরা কখনো শান্তি পাইতাম না, সব সময় ভয়ে ভয়ে থাকতে হইতো। আব্দুর রহমান ভাই, আমি আপনারে কথা দিতাছি, আজকের পর থেকে আমি আর চুরি চামারি করুম না। আমাকে আপনি ক্ষমা কইরা দেন, আমি আজ থেকেই ভালো হইয়া যামু। দোয়া করবেন ভাই আমার জন্যে। সেই দিনের পর থেকে কালুচোরা একদম ভালো হয়ে গেল। এরপর থেকে আবারও তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো। রসুলপুর মহল্লায় মতিউর নামের এক লোক তার একমাত্র মেয়ে আদিবা ও তার স্ত্রী আসিয়াকে নিয়ে বাস করত। মতিউর ছিলেন রিকশা চালক। সে রিকশা চালিয়ে তার সংসার চালাতো। আসসালামু আলাইকুম বাজান। ওয়ালাইকুম আসসালাম মা আদিবা, কিছু কি কইবা? হ বাজান, আমার বন্ধু বান্ধবীরা সবাই স্কুল মাদ্রাসায় পড়তে আছে, কিন্তু আমারে তুমি মাদ্রাসায় ভর্তি করাইয়া দাও না কেন বাজান? মা আদিবা, তুমি তো জানোই তোমার বাজান রিক্সা চালায়। মহল্লায় সারাদিন রিক্সা চালাইয়া কয় টাকাই বা আয় করি, তা দিয়া তো ঠিক কইরা 3 বেলা তোমাকে জন্য খাবারটাই জোগাইতে পারি না। আর তোমারে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিলে তো অনেক খরচ মা, এত খরচ তো আমি বহন করতে পারুম না। তাই বইলা কি আমি সারা জীবন মূর্খই থাইকা যামু? এখন তো মহল্লার সবাই পড়াশোনা করতেছে, সবাই আমারে অশিক্ষিত মূর্খ কইয়া ডাকবো। এটা কি আমার ভালো লাগবো বলেন? মা গোরে, আমারও তো ইচ্ছা করে তোমার স্কুলে পাঠানোর জন্যে, কিন্তু আমি তো কোনোভাবেই যে কোনো হিসাব মিলাইতে পারি না। আল্লাহর উপর ভরসা রাখো মা, নিশ্চয়ই আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা কইরা দিব আমাদের। এই কথা বলে মতিউর রিকশা নিয়ে সেখান থেকে চলে যায়। মতিউর চলে যাওয়ার পর আদিবা বলল, হে আল্লাহ, তুমি আমারে কি শাস্তি দিতাছো? সবাই স্কুলে যায় আর আমি শুধু বাড়িতে বইয়া থাকি। আমার আর এই জীবন ভালো লাগে না খোদা, আমারে তুমি উঠাই নাও। ইচ্ছা করতাছে এই বাড়ি সাইরা অনেক দূরে চলে যাই। কি হইছে মা আদিবা? বিড়বিড় কইরা কি কইতাছো? তোমার সইনা কি লাভ? তুমি তো আর আমার এই স্বপ্ন পূরণ করতে পারবা না। আমার আর কিছু ভালো লাগে না মা, আমি গেলাম। এই কথা বলে আদিবা সেখান থেকে চলে গেল। আদিবা চলে যাওয়ার পর ওর মা বলল, বুঝি মা বুঝি, সবই তো বুঝি, কিন্তু সামর্থ্য না থাকলে যা হয়। মাইয়াটা স্কুলে পড়া খুব শখ, কিন্তু আমাকে সামর্থ্যের অভাব ওর স্বপ্ন পূরণ করতে পারতেছে না। আজ আমার যেই দিকে দুচোখ যায় আমি সেই দিকেই চলে যাবো, আর ওই বাড়িতে আমি ফিরে যাবো না। এটা এটা আমার কোন জীবন? হ্যাঁ, সারাদিন বাড়িতে বসে থাকুন লাগে। মহল্লার সবাই স্কুল মাদ্রাসায় যায়, শুধুমাত্র আমি ছাড়া। কারো সাথে যে একটু খেলা করুম, কথা কমু, তারও তো কোনো উপায় নাই। বিকাল ছাড়া তো কেউ বাড়িতে আহে না, সবাই স্কুলে থাকে। আদিবা যখন এসব কথা বলতে বলতে হাঁটছিল তখনই কে যেন কথা বলে উঠল, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে খুব কষ্টে আছি। আমাকে কেউ বাঁচাও। আরে আরে, কে কথা কইলো? আশেপাশে তো কাউকেই দেখতে পারতেছি না। মনে হয় এটা আমার মনের কোনো ভুল ছিল। আমাকে ফেলে যেও না, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। এই যে আমি নিচে পড়ে আছি, আমাকে কেউ বাঁচাও। এরপর আদিবা নিচের দিকে তাকিয়ে দেখলো একটি আম গাছের চারা তার সাথে কথা বলছে। আরে আরে, তুমি একটা আম গাছের চারা না? তুমি একটা আম গাছের চারা হইয়া কি কইরা কথা কইতাছো? আমি কোনো সাধারণ আম গাছ না। আমি তোমাকে আমার সমস্ত কথা খুলে বলবো। আগে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো আর ভালো কোনো জায়গায় আমাকে রোপণ করে দাও।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। এই কথা বলে আদিবা সেই কথা বলা আম গাছটি নিয়ে তার বাড়ির দিকে চলে গেল। মা আদিবা আইসো? আমি আরো চিন্তা করতেছিলাম কোথায় গেল আমার মাইয়াটা। মা, আমি তো আসতেই চাইতেছিলাম না, কিন্তু এই আম গাছটা লাইগা চইলা আইলাম। আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলছিলাম, যেদিকে আমার দুই চোখ যাইবো আমি সেই দিকেই চইলা যামু। কি কও মা, এমন কথা মুখেও আইনো না। কিন্তু মা, তুমি এই আম গাছটা কই পাইলা? মা, এই আম গাছের চারাটা রাস্তার মধ্যে পইরা ছিল। তবে মজার ব্যাপার হইল এই আম গাছের চারাটা কথা কইতে পারে। কি কও মা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আম গাছ কি কোনো কথা কইতে পারে? পারে মা, পারে। কথা বলা আম গাছ, আমার মায়ের সাথে একটুখানি কথা কও তো। কি হইল, চুপ কইরা আছো কেন? কথা কও, আমার মায়ের লগে একটু কথা কও তুমি। আরে কি যে কও না মা, আম গাছ কি কখনো কথা কইতে পারে? আসলে তোমার স্কুলে যাইতে দেই না দেখা এই জন্য মনে উল্টাপাল্টা কথা কও। মা, মা তুমি বিশ্বাস করো, একটু আগেই এই আম গাছটা আমার লগে কথা কইছে। আমি আমি সত্যি কইতাছি, ও কথা কইছে। যাও মা, আম গাছটারে বাড়ির পিছনে রোপণ কইরা দিয়ে আসো। এরপর আদিবা সেই কথা বলা আম গাছটিকে তার বাড়ির পেছনে রোপণ করে দিল। তারপর গাছটির গোড়ায় পানি দিতে দিতে বলল, আচ্ছা কথা বলা আম গাছ, তুমি তো একটু আগেই আমার লগে কথা কইতেছিলা, হঠাৎ তোমার কি হইলো? এখন তুমি কথা কইতাছো না যে? আমি তো সবার সাথে কথা বলি না, আমি তোমাকে বন্ধু বানিয়েছি, আর এজন্যই আমি তোমার সাথে কথা বলি। ও আচ্ছা ঠিক আছে, তোমার কারোর সাথে কথা কইতে হইব না, শুধু আমার লগে কথা কইলেই হইব, কেমন? সেদিনের পর থেকে আদিবা সেই কথা বলা গাছের খুব যত্ন নিত। সারাক্ষণ ওর সাথে কথা বলতো আর ওর সাথেই সময় কাটাতো। মা আদিবা, আদিবা, কোন আনে আমার মাইয়াটা? আপনার মেয়েরে কি আপনি খুঁজা পাইবেন? মনে হয় ওই আম গাছের নিচে বসে আছে। ও তো ওই আম গাছ ছাড়া কিছুই বোঝে না, সারাক্ষণ ওই আম গাছ নিয়েই পইরা থাকে। আর আমারে আয়সা বলে ওই আম গাছ নাকি কথা কয়। কি কও আসিয়া, আমার মাইয়াটার আবার মাথা খারাপ হইয়া গেল নাকি? স্কুলে যাইতে পারে না বইলা মাইয়াটা সবসময় মন খারাপ করে থাকে। না না, মাইয়া আমার ঠিকই আছে, ওর কোনো খেলার সাথী নাই তো, এই জন্য হয়তো বা ওই আম গাছটারে বন্ধু বানায় নিছে। বড় হইলে দেখবেন এমনিই ঠিক হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা নিয়ে গেলাম। সাবধানে যাইয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর মতিউর রিক্সা নিয়ে রিক্সা চালাতে চলে গেল। এভাবেই দিন গড়িয়ে বিকেল হয়ে গেল। হঠাৎ বড় রাস্তায় বড় একটি ট্রাক এসে মতিউরের রিক্সায় ধাক্কা মারলো, আর সাথে সাথে মতিউরের রিক্সাটা ভেঙে একেবারে তছনছ হয়ে গেল। এরপর লোকজন ধরাধরি করে মতিউরকে হাসপাতালে ভর্তি করালো। আসিয়া, আমাদের তো সর্বনাশ হইয়া গেল। রিক্সাটা ভাঙ্গা গেল, আবার আমার একটা হাতও ভাঙ্গা গেল। এমনি তো পরিবারের অভাব ফুরায় না, এখন আমারও সংসারটা চলবো কি কইরা? আপনি চিন্তা করেন না, আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করব। আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনারে সুস্থ কইরা তুলব। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। দিন দিন মতিউরের পরিবারের অবস্থা আরো খারাপ হতে লাগলো। ঘরে খাবার দাবারের মতো তেমন কোনো কিছুই ছিল না। এইদিকে আদিবা কাঁদতে কাঁদতে এসে সেই আম গাছের নিচে এসে দাঁড়িয়ে পড়ল। কি হয়েছে কি বন্ধু তোমার? তুমি এইভাবে কাঁদছো কেন? কথা বলা আম গাছ, আমাকেও যে খুব বিপদ। বাবা অ্যাক্সিডেন্ট কইরা রিক্সা আর হাত ভাঙা পইরা আছে, আর তাছাড়া আমাগো ঘরে যে খাবার দাবার কোনো কিছুই নাই। কাল থেকে আমরা না খাইয়া আছি, খুব কষ্ট হইতাছে আমার। এসব তুমি কি বলছো কি বন্ধু? কাল থেকে তুমি কি না খেয়ে আছো? আর এই কথা তুমি এতক্ষণ ধরে আমাকে বলনি। তোমারে বইলা আর কি হইব কথা বলা আম গাছ? তুমি কি আর আমারে সাহায্য করতে পারবা? পারবো না মানে? অবশ্যই পারবো। একবার আমার গাছের দিকে তাকিয়ে দেখো দেখি। এরপর আদিবা কথা বলা আম গাছের দিকে তাকাতেই দেখলো আম গাছটায় পাকা আম দিয়ে ভরে গেছে। আরে আরে, এ কি অবাক করা কাণ্ড! গাছে তো কোনো মুকুল ছিল না, তাইলে আম আইলো কই থাইকা? আমি সব করতে পারি আদিবা, তোমার কোনো চিন্তা করতে হবে না। আমার এই আমগুলো খুব সুস্বাদু। আমি এখনই আমার আম গাছ থেকে কিছু আম নিচে ফেলছি,
তুমি বাড়ি থেকে একটা ঝুড়ি নিয়ে এসে আমগুলো কুড়িয়ে সেই ঝুড়িতে নাও, কেমন? এই পাকা আমগুলো তোমরা নিজেরাও খেতে পারবে আর বিক্রিও করতে পারবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু কতদিন তোমার এই আম আমরা বিক্রি করতে পারুম? আমার এই গাছের আম কখনোই শেষ হবে না। তোমার যতদিন খুশি তুমি ততদিন বিক্রি করতে পারবে আদিবা। আরে আরে, তাই নাকি? এটা তো খুবই খুশির সংবাদ। আমি অহনে যাইতাছি জুড়ি লইয়াইতে। বাজান, ও বাজান, আমাগো আর কোনো কষ্ট থাকবো না বাজান। কি কও মা, আমাকে কষ্ট থাকবো না কেন? তোমার কথা মানে তো আমি কিছুই বুঝতে পারতাছি না। বুঝবা বাজান, সবই বুঝবা। এখন তাড়াতাড়ি কইরা আমার আম গাছ বন্ধুর কাছে চলো, চলো তাড়াতাড়ি। এরপর আদিবা ঝুড়ি আর ওর মা বাবাকে সঙ্গে করে নিয়ে সেই আম গাছের কাছে গেল। আর সেই আম গাছের নিচে গিয়ে তারা সবাই মিলে দেখলো মাটিতে অনেকগুলো পাকা পাকা আম পড়ে আছে। এই দেখো বাজান, আমার কথা বলা আম গাছ বন্ধুর কাণ্ড কারখানা দেখো। সে আমারে এই আমগুলা দিছে, আর সে কইছে এই আমগুলা আমরা নিজেরাও খাইতে পারুম আর বাজারেও বিক্রি করতে পারুম। এ কি কইতাছো মা? গাছে তো কোনো মুকুলি ছিল না, তাইলে হঠাৎ কইরা আম কই থেকে আইলু? বাজান, আমি তো তোমাকে আগেই কইছিলাম এইটা কোনো সাধারণ আম গাছ না, এটা হইছে কথা বলা আম গাছ। কিন্তু ও আর কারো সঙ্গে কথা কইব না বাজান, শুধুমাত্র আমার লগেই কথা কইব। আম গাছ বন্ধু, তুমি আমারে আরো কিছু আম দাও তো। আদিবা আম চাওয়াতেই গাছ থেকে টপ টপ করে বেশ কয়েকটা আম ঝরে পড়লো। ওরে বাবা, এই আম গাছ তো দেখতাছি কথা শুনতাছে। হ্যাঁ বাজান, এই আম গাছ শুধু কথাই শুনে না, কথা কইতেও পারে। নাও বাজান নাও, আমগুলা সবাই মিল্লা কুড়াইয়া বাজারে লইয়া যামু আম বিক্রি করতে। এরপর তারা সবাই মিলে সেই কথা বলা আম গাছের আমগুলো কুড়িয়ে ঝুড়িতে তুললো। আর আদিবার বাবা সেই এক হাত দিয়ে আমের ছুরি মাথায় তুলে নিয়ে চললো বাজারের দিকে, সাথে আদিবাকেও নিয়ে গেল। আম লন, আম গাছ পাকা আম, লইয়া যান লইয়া যান। এমন হলুদ রঙের গাছ পাকা আম দেখে বাজারের সবার মধ্যে আম কেনার হিড়িক পড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তাদের সমস্ত আম বিক্রি হয়ে গেল। দেখলা বাজান, আমাগো আমগুলা কাস্টমাররা কত পছন্দ করতেছে। কাল যখন খাইয়া দেখবো তারপর দেখবা আমাগো থাইকে প্রতিদিন আম কিনবো। সত্যি সত্যি তাই হলো। আমের এমন মনমাতোয়ারার স্বাদে তারা সবাই পাগল হয়ে গিয়েছিল। পরদিন আরো বেশি মানুষ এসেছে আদিবাদের থেকে আম কিনতে। মতিউর ভাই, দাও তো আমাকে 5 কেজি আম দাও। কাল তোমাদের আম খেয়ে আমার ছেলে মেয়ে ফাতেমা রোমর আম কেনার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছে। রাত থেকে শুধু বলছে কখন আসবো তোমাদের থেকে আম কিনতে। সবই আপনাকে দোয়ায় ভাই। তোমার হাতটা ভেঙে গেছে, আমগুলো বিক্রি করতে পেরে তোমার একটা গতি হলো। এরপর থেকে মহল্লার সবাই আদিবার কথা বলা আম গাছের আম কিনে নিত। সেই কথা বলা আম গাছের আম বিক্রি করে মতিউর তার পরিবারকে নিয়ে বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলো। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সে দেখে সে একা একটা অন্ধকার জায়গায় রয়েছে, চারপাশে সাপ বিচ্ছে আর আগুন। তুমি দুনিয়াতে চুরি করেছো, অন্যকে কষ্ট দিয়েছো, মানুষের সাথে মারামারি করেছো, খারাপ ব্যবহার করেছো, বাবা মার কথার অবাধ্য হয়েছে, তাই আজ নিজের পাপের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। না না, আমাকে মাফ করে দিন, আমি আর কখনোই এমন কাজ করব না। আমি নিজের অজান্তে এইসব পাপ কাজ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। চাঁদপুরের একটি ছোট্ট গ্রামে অবস্থিত আল নূর ইসলামী স্কুল। এই স্কুলে পড়ে 12 বছর বয়সী জান্নাতুল মাহারি আর মিলি। জান্নাতুল খুব নম্র মেয়ে, সবসময় হিজাব পরে এবং নামাজ পড়ে আর অন্যদের ভালো কাজে উৎসাহিত করে। কিন্তু মিলি একটু আলাদা, সে দুষ্টুমি করতে খুব পছন্দ করে। কখনো সে অন্যদের কলম চুরি করে, কখনো কারো টিফিন নিয়ে নেয়, আর খেলাধুলার সময় সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার বাবা মা তাকে অনেক শাসন করেছে, কিন্তু এতে কোনো কাজ হয়নি। এমনই একদিন সে লাইব্রেরি থেকে টিচারের মানিব্যাগও চুরি করে ফেলে। আহা,
কি সাবধানতার সাথে মানিব্যাগটা চুরি করলাম আমি। আমার মাথায় যে এত বুদ্ধি ছিল তা তো আমি আগে জানতামই না। এই টাকা দিয়ে এখন আমি আইসক্রিম খাবো। আড়াল থেকে জান্নাতুল আর মাহাদি মিলির কথা শুনছিল আর দেখছিল। তারা দুজন মিলিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মিলি কারোর কোনো কথা শুনতে চায় না। মিলি, এটা তুমি কি করলে? তুমি মানিব্যাগ চুরি করলে কেন? চুরি করেছি, বেশ করেছি। তাতে তোমাদের কি? হ্যাঁ, আমি কি তোমাদের মানিব্যাগ চুরি করেছি যে তোমাদেরকে আমার কৈফিয়ত দিতে হবে? তুমি এইভাবে কথা বলছো কেন? আমরা তো তোমার ভালোর জন্যই বলছি। চুরি করা খুবই অন্যায় কাজ। আমরা মুসলমান, আমাদের তো চুরি করা একদমই উচিত নয়। আল্লাহ আমাদের অনেক পাপ দিবেন। মিলি, তোমাকে আমরা বারবার নিষেধ করেছি, কারো জিনিস চুরি করো না, কারো সাথে এভাবে মারামারি করো না, কারণ আল্লাহ সব দেখেন। এই যে তুমি চুরি করছো, এসব কিছুও কিন্তু তিনি দেখছেন। এর জন্য তোমাকে পরকালে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো চুরি করা ভয়ঙ্কর গুনাহের কাজ। উফ, এসব বলে বলে অযথাই আমার মাথাটা নষ্ট করে দিও না তো। আমি এসবে একদম ভয় পাই না। আর তাছাড়া ভয় পাওয়ার মতো কিছু নেই। আমি প্রতি বছরে শবে কদরের রাতে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেব। ওই রাতে তো আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করেন। নিশ্চয়ই আমার দোয়া কবুল করবেন আর আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে আর কোনো সমস্যা হবে না। তোমার থেকে আমার অনেক বেশি বুদ্ধি আছে, বুঝেছো? সরো এখান থেকে, সরো বলছি। এই বলে মিলি জান্নাতুলকে মুখ ভেঙচিয়ে সেখান থেকে চলে গেল। এভাবেই দিন কাটছিল। আর দিন দিন মিলির অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে উঠছিল। যখনই মিলিকে কেউ কিছু বলতে চায় তখনই মিলি তাকে মারধর করে। একদিন ইসলাম শিক্ষা ক্লাসে নতুন টিচার এলেন। তার নাম ছিল ফারা ম্যাডাম। আসসালামু আলাইকুম বাচ্চারা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের নতুন ম্যাডাম। আমার নাম ফারা ইসলাম। আজ থেকে আমি তোমাদের ইসলাম শিক্ষা ক্লাস নিব ইনশাল্লাহ। তো চলো বাচ্চারা, শুরু করা যাক। আজ আমরা জানবো যদি কেউ গুনাহ করে তাহলে মৃত্যুর পর কবরে তার কি হয়, অর্থাৎ তাকে কবরে কি কি আযাব দেওয়া হয়। সব বাচ্চারা অবাক হয়ে তাকায়। মিলিও ম্যাডামের কথা শুনে চুপচাপ হয়ে যায়। আমাদের সবাইকে একদিন মরতে হবে। আমাদের ভালো কাজের হিসাব কবরে শুরু হয়। তাই পৃথিবীতে সব সময় ভালো কাজের মধ্য দিয়ে সময় পার করতে হবে। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা চুরি করে, মিথ্যা কথা বলে, নামাজ পড়ে না। তাদের কবরে কঠিন শাস্তি হয়। জানো তোমরা, চোরদের জন্য কবরে ভয়ানক সাপ থাকে, তারা বারবার কামড়ায়। অতএব তোমরা শুধু চুরি নয়, সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকবে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, যারা সবসময় মিথ্যা কথা বলে তাদের কি হয়? মিথ্যা কথা বললে মুখ ছিঁড়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি স্বপ্ন দেখেছিলেন। একজন ব্যক্তির মুখ এক পাশ থেকে কানের গোড়া পর্যন্ত ছুরি দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে, তারপর অন্য পাশেটাও একইভাবে কাটা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কার শাস্তি? তখন জবাব দেওয়া হলো, এই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথা বলতো, যা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তো। সে কিয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করবে। তারপর তাকে আগুনে পোড়ানো হবে। মিথ্যা কথা বলার কারণে আল্লাহর গজব নাজিল হয়। যারা বারবার মিথ্যা বলে তারা মুনাফিকদের অন্তর্ভুক্ত হতে পারে। আর হাদিসে এসেছে, মুনাফিকদের সবচেয়ে নিচু স্তরের জাহান্নামে রাখা হয়। হায় আল্লাহ, কি বলছেন ম্যাডাম? আরো বলুন তো। নামাজ না পড়লে কি হবে? আর বাবা মায়ের অবাধ্য হলে বা কি শাস্তি হবে? নামাজ না পড়লে কবর অন্ধকার হয়ে যায় আর কবরের তাপমাত্রা আগুনের মতো হয়ে যায়। তাছাড়া অভিভাবকের কথার অবাধ্য হলে কবরে পাথরের নিচে চাপা পড়ে যন্ত্রণায় কষ্ট দেওয়া হবে। ম্যাডামের এই সমস্ত কথা শুনে মিলি সহ ক্লাসের সব বাচ্চাদের ভয়ে গা শিউরে ওঠে। জান্নাতুল আর সাইম চুপচাপ মিলির দিকে তাকায়। এতে মিলি বেশ লজ্জিত হয়। স্কুল ছুটির পর মিলি পুরো রাস্তায় শুধু ম্যাডামের কথাগুলোই বারবার ভাবছিল। দেখতে দেখতে রাত হয়ে যায়। সেদিন রাতে মিলি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে একা একটা অন্ধকার জায়গায় রয়েছে। চারপাশে সাপ বিচ্ছে আর আগুন। তুমি দুনিয়াতে চুরি করেছো, অন্যকে কষ্ট দিয়েছো, মানুষের সাথে মারামারি করেছো, খারাপ ব্যবহার করেছো, বাবা মার কথার অবাধ্য হয়েছে। তাই আজ নিজের পাপের শাস্তি তোমাকে
হয়েছে, তাই আজ নিজের পাপের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। না না, আমাকে মাফ করে দিন। আমি আর কখনোই এমন কাজ করব না। আমি নিজের অজান্তেই এসব পাপ কাজ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে